সে শুরু করে ভয়ঙ্কর সব কালো জাদু, যা সে শিখেছিল তার গুরু ডার্কার কাছ থেকে। কিন্তু নিজের বাড়িতেই কালো জাদু করার কারণ কি হতে পারে? কি রহস্য লুকিয়ে আছে এই কর্ণের ভেতর? দেখব আজকের গল্পে, যার নাম আভাতারা পুরুষা 2। তাহলে চলুন এই মুভির কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একজনকে দেখি যে মন্ত্র পাঠ করছিল। তখন সেখানে আসে হিন্নুডি নামের একজন লোক। হিন্নুডিকে দেখেই যে লোক তন্ত্রমন্ত্র পড়ছিল সে কেন যেন একটু ভয় পেয়ে যায় আর বলে ওঠে, তুমি এখানে কি করছো? হিন্নুডি বলে, হ্যাঁ আমি, যেখানেই হোক আর যেভাবেই হোক তোমার জীবন মরণ দুটোই আমার হাতে লেখা আছে, তাই তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তো তখন ওই লোকটা বলে, জীবন মৃত্যু কারো হাতে থাকে না, এটা তো উপরওয়ালার হাতে থাকে, সেই ঠিক করবে সে কাকে জীবন দান করবে আর কাকে মৃত্যু দিবে। তো তারপরে দেখা যায় এখানে এই দুইজনের মধ্যে লড়াই হয়ে যায়, দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই সেখানে এই লোকটাই কিছু তন্ত্রমন্ত্র করছে। তারপর তার কাছে কিছু অঘরী বাবা আসে আর জিজ্ঞেস করে, তুই কে আর এখানে এসব শয়তানি কাজ কেন করছিস? এত সাহস হলো কিভাবে তোর? তখন লোকটা বলে, আমি এখানে কিছু ভালো কাজের উদ্দেশ্যেই এই শয়তানের সাহায্য নিচ্ছি। অঘরী বাবা তখন জিজ্ঞেস করে, কি ভালো আর কি খারাপ? তখন আমরা এখানে ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখি, যেখানে সে বলে, একজন লোক যার নাম রামা, সে থাকতো মালেহন্নুরুতে, তার সাথে থাকতো তার বোন ইয়াশোধা। তো একদিন যখন তার একমাত্র সন্তান কর্ণ আর ইয়াশোধা মেলায় যায়, তখনই দেখা যায় রামার কাছে তার বোনের কল আসে। তো তার বোন ইয়াশোধা তখন বলে, ভাই, কর্ণ মেলায় হারিয়ে গিয়েছে, এখন আমি কি করব? তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই খবর পাওয়ার পরপরই রামা তার বোনের থেকে সব সম্পর্ক শেষ করে দেয় আর তার থেকে আলাদা হয়ে যায়। পরবর্তীতে রামার স্ত্রী এই খবর পাওয়ার পর সেও প্রায় শেষ হয়ে যায়, কারণ তাদের একমাত্র সন্তান ছিল কর্ণ। সেই যদি হারিয়ে যায় তাহলে তাদের জীবনে আর কি অবশিষ্ট থাকলো? ওদিকে ইয়াশোধা বিদেশ চলে যায় আর সেখানে গিয়ে বিয়ে করে সংসার শুরু করে। তবে কয়দিন পর দেখা যায় তার ডিভোর্সও হয়ে যায়। দেখা যায় ইয়াশোধার একটা মেয়ে আছে, তার নাম সিরি। তো সে তার মেয়েকে বলে, আমি জানি না আমার ভাই আমাকে এখনো মনে রেখেছে কিনা, আমার করা সেই ভুলের পর, তবে বিশ্বাস করো আমি সেটা ইচ্ছা করে করিনি। সিরি বলে, এখন তো আমাদের উচিত আগে কর্ণকে খুঁজে দেখা যে সে আসলে কোথায় আছে। ইয়াশোধা বলে, আমি জানি না কর্ণ কোথায় আছে আর সে আদৌ বেঁচে আছে কিনা। আমি তো এটাও নিশ্চিত করে বলতে পারবো না যে কর্ণকে এখন আমি দেখলে চিনতে পারবো কিনা। সেই ছোটবেলায় তাকে হারিয়েছি, এখন যদি সে কখনো আমার পাশ দিয়েও হেঁটে যায় তাও হয়তো তাকে আমি চিনতে পারবো না। সিরি তখন বলে, এটাই তো আমাদের অ্যাডভান্টেজ, এখন যে কোনো একজনকে কর্ণ বলে তুলে নিয়ে বলে দাও যে সেই কর্ণ, কারণ তাকে তো আর কেউ চিনতেই পারবে না। তো ইয়াশোধাও তখন তার ভাইয়ের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য তার মেয়ের এই আইডিয়াটা মেনে নেয়। তারপর আবারও ওই তন্ত্রমন্ত্র করা লোকটা বলে, তারপর ইয়াশোধার মেয়ে সিরি আমাকে সেই বাড়ি নিয়ে যায় কর্ণ সাজিয়ে অভিনয় করার জন্য। তবে যখন আমি সেই বাড়িতে যাই তখন আমি বুঝতে পারি এই বাড়ির একটা ব্যাক স্টোরি আছে, যে এখানে অষ্টদিক বন্ধন করা আর সেখানে ত্রিশঙ্কু মণি ছিল এই বাড়ির সুরক্ষায়, যেখানে কালো জাদু শেখানো হয়েছিল ত্রিশঙ্কু মণি নেওয়ার জন্য। তার নাম হচ্ছে বিস্টা। তো আমি সেখানে যাওয়ার পর আমি সেই বাড়িকে প্রোটেক্ট করতে শুরু করি। তবে তারা যখন তাদের আসল ছেলে কর্ণকে পেয়ে যায় তখন তারা জানতে পারে আমি আসলে নকল আর এখানে এসেছি অভিনয় করতে। তখন তারা আমাকে তাদের ঘর থেকে বের করে দেয় আর অনেক অপমানও করে। তারপর হিন্নুডিকে শেষ করতে আমি একটা শক্তি জাগিয়েছিলাম আতরাং রিচুয়ালস করে। এখন আমি সেই শক্তিকে থামাতে অন্য আর একটা রিচুয়ালস করছি। তারপর অঘরী বাবা তার মাথায় হাত রাখে আর তার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলে যায়, যে সে দীর্ঘ জীবন পাবে না বাঁচার জন্য, তার জীবনের মধ্যে অনেক কিছু ঘটতে চলেছে, তাই সে যেন সাবধানে থাকে। তবে তার হাতে কিছু ভালো হবে বলেই তার জন্ম হয়েছে এই পৃথিবীতে। এই কথা বলেই সেখান থেকে ওই অঘরীরা চলে যায়। অন্যদিকে আমরা কর্ণকে দেখি, সে কেমন যেন অদ্ভুত আচরণ করে সবার সাথে।
আর সে সিরিকেও ভয় দেখাতে থাকে। হঠাৎ করে চোখ কালো করে ফেলে সে। কর্ণ তার মায়ের সাথেও ঠিকঠাক মতো আচরণ করে না। তার সবকিছুতেই সবাই অতিষ্ঠ হয়ে ওঠে। অন্যদিকে আনিলা তার অভিনয় নিয়েই বিজি। সে তার বিভিন্ন চরিত্রে অভিনয় করে যায় আর ভালোভাবেই তার দিন কাটাতে থাকে। এদিকে কর্ণের মা কর্ণের এই আচরণে খুব কষ্ট পেতে থাকে আর সিরিকে বলে, এর আগে যেই ছেলেটা ছিল, যে আমার ছেলে কর্ণ হয়ে থাকার অভিনয় করেছিল, তাকে দেখে কিন্তু কখনোই আমার মনে হয়নি সে আমার ছেলে না। সে আমার সাথে সব সময় অনেক ভালো ব্যবহার করত, অনেক ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে কথা বলতো, কিন্তু এখন যে আছে সে আমার আসল কর্ণ। কিন্তু তাকে দেখে মনে হয় সেই বুঝি অভিনয় করছে। কেমন অদ্ভুত তার আচরণ। কোনো মার সাথে তার ছেলে এমন আচরণ করতে পারে? আমি কিচ্ছু জানি না। আমি আমার কর্ণকে ফিরে পেতে চাই। তারপর সেখানে রামা আসে আর সিরিকে বলে, তুমি তোমার মায়ের সম্পর্ক ঠিক করতে অনেক কিছুই করেছো, তাই ইয়াশোধাকে বলবে আমি তাকে আবারও আমার কাছে ডেকে পাঠিয়েছি, তার সাথে আমার কথা আছে। সিরি তো এটা শুনে খুব খুশি হয় আর বলে, এই মুহূর্তের জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি। আপনি কিচ্ছু জানেন না, মা এই খবর পেলে অনেক বেশি খুশি হবেন। এদিকে আমরা কর্ণকে দেখতে পাই। সে কিছু একটা গভীর প্ল্যানিং করছিল, যা তার চোখ মুখ দেখেই স্পষ্ট বোঝা যায়। তবে সে যে কোনো তন্ত্রবিদ্যা জানে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার সবকিছুই কেমন একটা অদ্ভুত আর সে অনেক কিছুই করতে পারে। অন্যদিকে আমরা একটা ব্যক্তিকে দেখি যার মুখ দেখা যায় না, অন্ধকারে ঢাকা ছিল সব, তবে শুধুমাত্র সেখানে তার হাতটাই দেখা যায়, যা দেখতে খুবই বীভৎস ছিল। হয়তোবা তার উপর কিছু অভিশাপ বা কোনো কালো জাদুর প্রভাব পড়েছে। তবে কে সে, সেটা আমরা পরেই জানতে পারবো। তো এই ব্যক্তিকে সবাই লর্ড ডার্কা বলে ডাকছিল। তো দেখা যায় সেখানে একটা ছেলে বলে, লর্ড ডার্কা, আপনার জন্য একটা চিঠি আছে। ডার্কা তখন তার ভয়ঙ্কর কণ্ঠ দিয়ে জিজ্ঞেস করে, কি লেখা আছে? তখন ছেলেটা পড়ে শোনায়। সেখানে লেখা আছে, ত্রিশঙ্কু মণিকে ফিরিয়ে আনা কুমারের পক্ষে সম্ভব নয়, কারণ সে কিছুতেই শক্তিশালী রামাকে পরাজিত করতে পারবে না। এটা তার জন্য খুবই কঠিন ব্যাপার। তাই তাকে হারাতে হলে প্রথমে যে করেই হোক রামাকে দুর্বল করতে হবে, তাহলেই সে জিততে পারবে। তাই আমাদের আগে রামার স্ত্রী সুশীলার আত্মাকে বন্দি করতে হবে। তাহলে আত্মাকে মুক্তি দেওয়ার জন্য হলেও তারা সেই ত্রিশঙ্কু মণি বের করবে। আর একমাত্র এই উপায়েই আমরা ত্রিশঙ্কু মণি পাবো আর অনেক শক্তিশালী হয়ে উঠব। তার আগে আপনাকে অবশ্যই বাচ্চাদের বলি দিতে হবে এবং আপনার সম্পূর্ণ শক্তি ফিরে পেতে হবে। তো ডার্কা এই সব কিছু শুনে বলে, ঠিক আছে, দেখছি কি করা যায়। অন্যদিকে আমরা আনিলাকে দেখতে পাই। সে দেখে তার থিয়েটারে কিছু চোর এসে পড়েছে আর আনিলাও তো চুপ থাকার কেউ না। সে তাদেরকে তার বুদ্ধির সাথে খুব ভালোভাবেই ধোলাই দেয়। এই আনিলাকে দেখে বোঝা যায় সে খুবই ফানি টাইপের একজন মানুষ। তো এরপরই দেখা যায় সেখানে দেখা করতে আসে সিরি। আর সিরি বলে, তোমাকে তো কেউ এখানে আনিলা নামে চেনেই না। আনিলা বলে, আরে শুধু আনিলা বললে কেউই চিনবে না। তুমি যদি বলতে ওভার অ্যাক্টিং আনিলা, তাহলে সবাই তোমাকে সুন্দর করে আমার কাছে পৌঁছে দিত। তো সিরি বলে, হ্যাঁ, পরবর্তীতে এটা বলার পরই তো চিনেছে। আনিলা বলে, তো এখন বলো তুমি এখানে কেন এসেছো? ও দাঁড়াও, বুঝতে পেরেছি, আমাকে টাকা দিতে। কিন্তু আমি তো তোমাকে বলেছি টাকা দিতে হবে না। তারপর আবার আনিলা ভাবে, এখানে কি চুরি করেছে কে জানে, কিছু টাকা পেলে তো ভালোই। তারপর আনিলা সিরিকে বলে, আচ্ছা যাও, আমাকে তুমি কিছু টাকা দিয়ে দাও, তবে আমি নিচ্ছি কিন্তু শুধুমাত্র তুমি মন খারাপ করবে বলে, না হলে কিন্তু আমি কখনোই টাকা নিতাম না। আমি একদমই এরকম না। সিরি বলে, আরে চুপ করো, আমি এখানে তোমাকে টাকা দিতে আসিনি, আমি অন্য কাজে এসেছি। আনিলা বলে, ও তাহলে কি তুমি আমাকে এখানে দেখতে এসেছো? সিরি বলে, আমার কথা শোনো, আমাদের সম্পূর্ণ ঘর তোমার বিরুদ্ধে, কিন্তু আমার মামি এখনো তোমাকে খুব ভালোবাসেন। তবে আমি জানি না তুমি তাকে কি জাদু করেছো যে তোমার সব সত্যি জানার পরও সে তোমাকে এত ভালোবাসে। কিন্তু সে এখন আবারও অসুস্থ হয়ে পড়েছে আর সে তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে আছে। আর আমাকে এখানে পাঠানো হয়েছে তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তো আনিলা তখন সেখানে কিছু ওভার অ্যাক্টিং করে। সিরি বলে, দেখো, সবার আগে আমি জানতে চাই তুমি কে, তোমার আসল পরিচয়টা অন্তত এখন জানিয়েই দাও। আনিলা তখন বলে, আমি সত্যিই জানি না আমি কে। যখন চোখ খুলি আমি দেখতে পাই বিষটা,
বীজটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আর জঘন্য জায়গা, যার ব্যাপারে কেউ কখনো শোনেইনি। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের স্কুল, আর সেখানে রুল করত ডার্কা। সে ছিল ব্ল্যাক ম্যাজিকের মাস্টার। সব রকমের ব্ল্যাক ম্যাজিক ডার্কা জানতো, আর সেখানে হিন্নুডি আর মুন্নিডি ছিল তার লয়াল সার্ভেন্ট। তবে সে সবসময় ভয় পেত যদি তার ব্ল্যাক ম্যাজিক কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে তো সে খুব দুর্বল হয়ে পড়বে। আর পরবর্তীতে সে এই নিয়েও ভয় পেত যে যদি সে মারা যায় তখন কি হবে। তো তারপর থেকেই সে বাচ্চাদেরকে কিডন্যাপ করতে থাকে আর তাদেরকে রক্ত খাওয়ানো শুরু করে। আর তাদের সবার পায়ে সে একটা করে ট্যাটু এঁকে দিত, আর তাদের কানে দিত একটা দুল। সে তাদেরকে সবসময় দুর্বল করে রাখত আর হেনস্থা করত। আমরা যখন চোখ খুলতাম তখন একদম নবজাতকের মতো আচরণ করতাম। আমাদের অনুভব হতো এখনই হয়তো জন্ম হয়েছে আমাদের। আর সে আমাদেরকে ব্ল্যাক ম্যাজিকও শেখাতো একটা গ্রাউন্ডে। আমাদেরকে দিয়ে সে তারপর থেকে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করাতো, আর যারা যারা পারতো না তাদেরকে ডার্কা বন্দি করে রাখতো আর তাদের থেকে সব শক্তি কেড়ে নিত, আর পরবর্তীতে তাদেরকে স্যাক্রিফাইস করত, অর্থাৎ মেরে ফেলতো আর কি, যার ফলে তার কখনোই বয়স বাড়তো না। এরকমই বিভিন্ন ধরনের কালো জাদুর মাধ্যমে সে নিজেকে অমর করে রাখতে চাইতো। ডার্কা যখন ব্ল্যাক ম্যাজিক শেখাতো তার আগে সে জিজ্ঞেস করত যে তাদের এসব শেখার ইচ্ছা আছে নাকি। যদি ইচ্ছা থাকে তাহলেই যেন তারা এখানে থাকে, তবে যাদের শেখার ইচ্ছা নেই তারা যেন সেখান থেকে চলে যায়। তো তার এই কথা শুনে যদি তখন কেউ যাওয়ার চেষ্টা করত তখন সে তার পায়ের নিচের ধুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করত আর তাকে সেখানেই মেরে ফেলত। সেই কারণে সেই দিন বাড়িতে আমি আমার পায়ের ধুলো রেখে হাঁটিনি। একইভাবে তিনি বিস্টার বাসিন্দাদের ধুলো মিষ্টি চুল সংগ্রহ করেছিল। যারা এখান থেকে পালানোর চেষ্টা করেছিল তাদের তিনি বধ করে ফেলতেন। এই ডার্কার মূল লক্ষ্যই ছিল ত্রিশঙ্কুমণি। তার সিংহাসনে আরোহণের জন্য ত্রিশঙ্কুলোকে এই ত্রিশঙ্কুমণি আবশ্যক। তবে ব্রহ্মার কাছে সেই মণি ছিল। সেটা পাওয়ার জন্য সে তার সাথে যুদ্ধও করে, তবে সেই যুদ্ধে সে পরাজিত হয়। তো একবার দেখা যায় সে আমার হাত দেখে এবং এইটা বিশ্বাস করে যে আমি বিশেষ একটা বাচ্চা, তাই আমাকে তার ডান হাত করার জন্য সে প্রস্তুত হয়ে যায়। এরপর থেকেই ডার্কা আমাকে অন্য সব বাচ্চাদের থেকেও এক্সট্রা অনেক কিছু শেখানো শুরু করে, যাতে করে আমি তার জন্য ভালোভাবে কাজ করতে পারি। আমাকে ধীরে ধীরে সে দক্ষ বানাতে থাকে। তো ডার্কা তাদেরকে আরো শেখায় যে যখন কোনো কালো জাদু করতে যাবে তখন যেন তারা তাদের বডি উপর নিচ করে রাখে। সে যেভাবে যেভাবে সবকিছু দেখাচ্ছে ঠিক এভাবেই সব ফলো করে গেলে কেউ যদি কালো জাদু করার চেষ্টা করে তাহলে সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। আর কোনো সন্দেহ নেই তাতে যে এই কালো জাদুর পর অবশ্যই তার শত্রু মারা যাবে। তবে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার পরে তোমরা কোনো কালো জাদুর শব্দ ব্যবহার করবে না। যদি কখনো ব্যবহার করার খুব প্রয়োজন হয় তাহলেই করবে, তাছাড়া না। তো এরপর গাম্পাকে শাসক হিসেবে বেছে নেওয়ার কথা ভাবে ডার্কা, আর সেদিন অনেক কথা বলে যে আনিলার হাতে ত্রিশঙ্কু রেখা আছে, আর ডার্কা যদি তাকে যা জানে সব শিখিয়ে দেয় তাহলে সে ডার্কার থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তো এই সব কথাবার্তাই রাতের বেলা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে আনিলা। তারপর আনিলা সিরিকে বলে, তো এরপরই সেই দিন চলে আসে যখন আমি পারফর্ম করব। আমি যা যা শিখেছি সেই সব কিছু। তো সেদিন একজন মানুষের ক্ষতি করে যখন সবাই হাসছিল তখন আমি রিয়েলাইজ করি আমরা যা শিখছি তা কিছু শয়তানি কাজই হবে, এগুলো নিশ্চয়ই ভালো কিছু নয়। তো তারপর রাতের বেলা সে মুন্নিদিকে মেরে ফেলে, একদম পুড়িয়ে ফেলে, আর সেখান থেকে সব বাচ্চাদেরকে ছাড়িয়ে নিজেও পালিয়ে আসে একজন গুরুজির কাছে। তার কাছ থেকে সে সিদ্ধ হতে চায় কিন্তু পারে না। তখন গুরুজি বলে, তুমি সিদ্ধি লাভ করতে পারছো না কারণ তোমার জন্মই হয়েছে তোমার রক্তে কালো জাদু নিয়ে, তাই তুমি এখন চলে যাও। তবে আমার যখন দরকার বলে মনে হবে আমি তোমাকে ঠিকই ডেকে নিব। এরপর গুরুজির কথা মতো আনিলা সেখান থেকে চলে যায় আর সোজা গিয়ে পৌঁছায় বেঙ্গালুরু। সেখানে যাওয়ার পর আনিলা প্রথমে জুনিয়র অভিনেতা হিসেবে কাজে যোগদান করে, আর এরপর তো একদিন তাকে কর্ণ হয়ে আসার কথা বলাই হয়।
দৃশ্য আসে বর্তমানে আর আনিলা আবারও ফিরে আসে সিরির সাথে। তো এসেই সে প্রথমে বর্তমান কর্ণের সাথে দেখা করে আর তাকে ছোটখাটো একটা হুমকি দিয়ে দেয় যে সে আবারও ফিরে এসেছে এখানে। এরপর কি হবে তা কেউ ভাবতেও পারবে না। এরপর আনিলা আসে সুশীলার সাথে দেখা করতে। সুশীলা তাকে দেখেই বলে, তুই চলে গেলি আর আমার নিঃশ্বাসও সাথে করে নিয়ে গেলি। আমি তোকে খুব মনে করেছি বাবা। তারপর আনিলা তাকে জড়িয়ে ধরে শান্ত করে আর বলে সে আর কখনো তাকে ছেড়ে যাবে না, সে এখন থেকে এখানেই তাদের সাথে থাকবে। এরপর আনিলা পুরো বাড়ি ঘুরে আসে। পরে সিরি এসে বলে, তুমি আমার কোনো কল ব্যাক করলে না কেন? আনিলা বলে, টাকা ছিল না তাই করিনি। সিরি বলে, ও বুঝতে পেরেছি, তুমি অভিনয় করার টাকা চাইছো তাই তো? তুমি তোমার অ্যাকাউন্ট দাও, আমি সেন্ড করে দিচ্ছি, চিন্তা করো না, টাকা ঠিকই পেয়ে যাবে। আনিলা বলে, আরে যদি আমি টাকাই নেই তাহলে এই মায়ের ভালোবাসা, বাড়ির সবার ভালোবাসা, এই সব কিছু বেকার হয়ে যাবে। আমি এসব হারাতে চাই না। আমি তাদেরকে ভালোবেসে এখানে এসেছি। তাদের ভালোবাসা টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। দেখো, আমি তো একজন অনাথ ছিলাম আর এখানে আসার পর আমি পরিবারের ভালোবাসা কেমন হয় তা বুঝতে পেরেছি। তাই আমি এখন থেকে কোনো টাকা নিব না বলছি। তো এরপর তাদের মধ্যে আরো কিছু কথা হয়। তারপর আনিলা যখন বাইরে আসে সে দেখে একটা দোকানে একটা লোককে অদ্ভুতভাবে গাড়ি ঠিক করছিল। তো সেই লোকটা আবার আনিলাকে দেখেই চিনে ফেলে যে এই হচ্ছে তার ছোটবেলার গাম্পা। আর আনিলাও তাকে চিনে যায় যে এই লোকই হচ্ছে তার ছোটবেলার বন্ধু রাম্পা। তো তারা তখন একে অপরকে জড়িয়ে ধরে। তখন তারা দেখে সেখানে একটা আত্মাও আছে যেটাকে রাম্পা জাগিয়েছে আর এখন সেটাকে ঘুম পাড়ানো একেবারেই সম্ভব হচ্ছে না। এই আত্মা আবার খুব মডার্ন, সে ল্যাপটপ ইউজ করে আর ফিকফিক করে হাসেও। তখন আনিলা রাম্পাকে বলে, সামনের চাঁদ রাতে এর একটা ব্যবস্থা করে দিস তো, খুবই যন্ত্রণাদায়ক। অন্যদিকে আমরা রামাকে দেখতে পাই। সেখানে আনিলা আসলে রামা বলে, কি সমস্যা তোমার? আনিলা বলে, আমার বাবা আমার কথা শোনে না। রামা বলে, তার কারণ তুমি তার ছেলে না। আনিলা বলে, আচ্ছা আমি মানছি যে আমি তার ছেলে না, কিন্তু তুমি কি জানো সেই লোকের ব্যাপারে যে এখানে ছেলে হয়ে আছে? রামা বলে, সে বড় হয়েছে একটা শয়তানি পাড়ায়, তার সবকিছু অনেকটা বন্য প্রাণীর মতো, সে তার সাথে সব সময় শয়তান নিয়ে ঘোরে। তো এইসব বলার সাথে সাথে আনিলা বিস্টার কথা মনে করে। তারপর আনিলা বলে, তো তুমি তার ব্যাপারে সব জানো? তো তাকে যে নিয়ে আসে সে সুশীলাকে জানায় তাকে কর্ণ বলে ডাকলে কোনো রেসপন্স করবে না, কারণ তার নাম এখন কুমার। দৃশ্য আবারও আসে রামার কাছে আর সে আনিলাকে বলে, আমি জানতে পারলাম যে সে ইটের ভাটায় তালাবদ্ধ ছিল। যদি তারা পাথর থেকে একটি কাঠামো তৈরি করতে পারে এবং তাদের দেবতা হিসেবে পুজো করতে পারে তাহলে তাদের জন্য এটা কোনো কঠিন কাজ না যে দানবকে মানুষে পরিণত করা। তবে এটার জন্য কিছু সময় লাগবে আত্মসিদ্ধি করতে। তারপর সেখান থেকে উঠে চলে যায় রামা আর আনিলা ভাবতে লেগে পড়ে পরবর্তী ধাপ নিয়ে, যে পরবর্তীতে কি করবে আর কিভাবে করবে সে। আর রামাকে বলে, দেখুন আপনি সিদ্ধি অর্জন করতে কিন্তু সময় নিচ্ছেন না, বরং নিজে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। এদিকে আমরা রামাকে দেখতে পাই, সে একজন রুগীকে চেক করে আর বলে, তোমার কাছে মানুষজন আসতো কালো জাদু করাতে আর তুমি খুব ক্ষতিকর কালো জাদু করেও দিতে, আর আজ সেই কালো জাদুই ঘুরে ফিরে তোমার উপর পড়ে গিয়েছে। কেউ তোমার উপরই বড় ধরনের কালো জাদু করেছে। তারপর রামা বুঝতে পারে এই সব কুমারই করেছে। এদিকে কুমারকে একজন এসে সাবধান করে দেয় যে সে যা করতে চাইছে তা করে লাভ হবে না, কারণ রামার কাছে মারাত্মক দৈবিক শক্তি আছে। শুধু শুধু তার পেছনে লেগে নিজের একটা ভয়ঙ্কর মৃত্যু সে কেন ডেকে আনছে? কিন্তু কুমার তার কোনো কথারই পাত্তা দেয় না, বরং উল্টো তাকেই মেরে ফেলে ব্ল্যাক ম্যাজিক করে। অন্যদিকে আমরা আনিলাকে দেখি, তাকে একজন গুরুজি বলে, কুমার খুব শক্তিশালী একজন জাদুকর, তাই তাকে আগে বশ করতে হবে, না হলে সে সম্পূর্ণ বাড়িকেই ধ্বংস করে ফেলবে। আনিলা তখন বলে, আমি এই নিয়ে কথা বলেছি রামাজির সাথে, তিনি বলেছেন তাকে তিনি পরিবর্তন করে ফেলবেন। তো ওই গুরুজি বলে, না, সে কখনো তাকে বদলাতে পারবেই না, এটা অসম্ভব, তাই তার বিরুদ্ধে আমাদের শক্তি প্রয়োগ করা উচিত।
না হলে সে আমাদের সবাইকে শেষ করে দিবে। আমি তোমাকে গাইড করব কি করতে হবে আর কিভাবে করতে হবে, তুমি শুধু সেই সব কিছু অনুসরণ করে চলবে, তাহলেই হবে। তো তারপর আনিলা দেখে হঠাৎ করেই তার মাথা ব্যথা করে ওঠে আর কান দিয়ে রক্ত আসতে শুরু করে। ওইদিকে দেখা যায় এই সব কিছু করছে কুমার। সে এবার আনিলার উপর ব্ল্যাক ম্যাজিক করছে। তবে আনিলা দেখা যায় কোনো মতে নিজেকে কন্ট্রোল করে বাড়ি ফিরে আসে আর এসেই একজনকে জিজ্ঞেস করে কুমার কোথায়। সে বলে সে তো জানে না সে কোথায় গিয়েছে। আনিলা বলে আমাকে কিছু লবণ আর কাঠকয়লা এনে দাও তো। তখন একজন বলে আরে এই একই জিনিস তো কুমারও চেয়ে নিয়েছে। তখন আনিলা একদম নিশ্চিত হয়ে যায় যে তার কান দিয়ে রক্ত আসার পেছনে একমাত্র দায়ী ওই কুমার। আনিলা তখন আরও মনে করতে থাকে সেদিন তার চিরুনি, শেভিং করার সেট আর জুতা মিসিং ছিল, অর্থাৎ সেই সব চুরি করে নিয়েছে কুমার শুধুমাত্র তার উপর ব্ল্যাক ম্যাজিক করার জন্য। এরপর কুমারও বসে আর আনিলাও বসে। এই দুজনের মধ্যেই চলতে থাকে ব্ল্যাক ম্যাজিকের মন্ত্রের খেলা। একজন আরেকজনকে হারানোর আপ্রাণ চেষ্টা করে যায়। তারপর সেখানে পড়ে যায় কুমার আর কিছুক্ষণ পর বেহুশ হয়ে পড়ে যায় আনিলাও। আর আমরা দেখতে পাই অন্যদিকে বসে এই সব কন্ট্রোল করছিল রামা। এদিকে রাতের বেলা রামা খুব টেনশনে ছিল। তখনই সেখানে সুশীলা আসে আর বলে কি হয়েছে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো, কি ব্যাপার বলো তো। রামা বলে আসলে কুমারের ব্যাপারে কি ভেবেছ। সুশীলা বলে আমার কিছু সময় লাগবে তাকে আমার ছেলে হিসেবে মানতে। রামা বলে আনিলা যে কিনা আমাদের আসল ছেলে না, কিন্তু তাকে আমরা সবাই খুব ভালোবাসি কারণ সে সেই রকমই। কিন্তু কুমার অর্থাৎ আমাদের আসল ছেলে কর্ণ, সে তো এসেছে শয়তানি মন নিয়ে কিছু খারাপ করার উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় আনিলা একটা চিতা জ্বালাচ্ছিল আর হয়তো এটা সেই কুমারেরই চিতা ছিল, কারণ কুমার এবং আনিলা এই দুইজন যে জাদুটনা করছিল এই জাদুর ফলে যে কোনো একজনই বেঁচে থাকতে পারবে। আর বোঝাই যাচ্ছে যে তাদের এই জাদুর লড়াইয়ে কুমারই মারা গেছে। আর এই ব্যাপারে রামাও ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছিল যে ওই কুমার অর্থাৎ তাদের আসল ছেলে কর্ণ কোনো এক শয়তানি উদ্দেশ্য নিয়েই এই বাড়িতে এসেছিল। আর সেজন্যই হয়তো আনিলাকে বাঁচাতেই রামাও তাদের আড়ালে পূজা করতে বসে গিয়েছিল। আর সে এটাও ভালো করে বুঝতে পারে যে তাদের আসল ছেলে কর্ণ এখন আর বেঁচে নেই, কিন্তু সে এরপরও সব কিছু লুকিয়ে যায় কারণ তাদের ছেলে আর তাদের ছেলে ছিল না, সে এখন শয়তানে পরিণত হয়েছিল। তাই তার একেবারে চলে যাওয়াটাই সবার জন্য মঙ্গলের। যাই হোক, তো এইদিকে খাবার খেতে বসে ক্ষীর দেখে রামার মনে পড়ে যায় তার বোন ইয়াশোধার কথা। সে জিজ্ঞেস করে ইয়াশোধা এসেছে তাই না, কারণ এইরকম ক্ষীর তো সে ছাড়া আর কেউ বানাতে পারবে না। কোথায় সে? সিরি বলে না না মামা, মা তো কাল আসবেন আর এই ক্ষীর তো আমি বানিয়েছি। কিন্তু রামা বলে না, আমি আমার বোনের হাতের রান্না চিনব না, তার রান্নার স্বাদ একদমই আলাদা আর আমি নিশ্চিত এটা তারই রান্না করা ক্ষীর। অর্থাৎ ইয়াশোধা এখানেই আছে, 20টা বছর ধরে আমি তাকে ছাড়া আছি। আমার বোনকে আসলে আমি অনেক ভালোবাসি, কিন্তু নিজের রাগ আর জেদের জন্য তার সাথে এত বছর কথা না বলে থেকেছি, এতে আমারও কষ্ট হয়েছে। কিন্তু এখন আমি ওকে সত্যি অনেক বেশি মিস করি। তো এরপরই দেখা যায় সত্যি সত্যি ইয়াশোধা ফিরেছে আর তাকে দেখেই রামা অনেক ইমোশনাল হয়ে যায়। ইয়াশোধা বলে আমিও এত বছর অপেক্ষা করেছি ভাই। রামা বলে আমাকে ক্ষমা করে দেবন, আমার ছেলে হারানোর পর আমি খুব রেগেছিলাম, যার জন্য এত কিছু হয়ে গেল। চল আর এইসব কথা মনে না করে, কষ্ট না পেয়ে আমরা এত বছর পর আবারও একসাথে বসে একটু খাই। তো এরপর তারা সবাই মিলে খেতে বসে। তখন ইয়াশোধা বলে আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে আমাদের কর্ণ আবারও ফিরে এসেছে। তো কোথায় কর্ণ? রামা মনে মনে বলে কর্ণ অর্থাৎ আনিলা হয়তো আমাদের সন্তান না, কিন্তু তাকে ভালো না বেসে থাকা অসম্ভব। ইয়াশোধা বলে ভাইয়া আমি জিজ্ঞেস করছি সে কোথায়? রামা বলে তুমি তো তাকে জানোই, সে নিশ্চিত বাইরে কুমারের কোনো খোঁজই নেয় না। সবাই এটাই ভেবে নেয় যে সে হয়তো আবারও তার আগের জায়গায় ফিরে গেছে। তবে আসলে যে তার সাথে কি হয়েছে সেটা তো শুধুমাত্র আনিলা আর রামাই জানে। তো রাতে ঘুমানোর আগে ইয়াশোধা সিরিকে বলে সিরি তোমার অভিনেতা বন্ধু কোথায়? সিরি বলে মা আসতে বলো। ইয়াশোধা বলে তোমার ইনস্টাগ্রামে তো শুধুমাত্র তারই ছবি, মনে রেখো সে শুধুমাত্র একজন অভিনেতা। সিরি বলে
সবাই তাকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছে, এখন শুধু তুমি বাকি তাকে নিজের মেয়ের জামাই হিসেবে মানতে। তারপর রাতের বেলা সিরি আনিলার রুমে আসে, কিন্তু সে তাকে কোথাও পায় না। তো তারপর সিরি ভাবে তাকে আগে শিখিয়ে দিতে হবে কি করে আচরণ করতে হবে মায়ের সাথে, না হলে আবার সব বিগড়ে দিবে। কিন্তু এখানে এসে কিছু শেখানোর আগেই আনিলা তার কাজ ঘটিয়ে ফেলে। মানে সে অন্ধকারে সিরি ভেবে তার রুমে গিয়ে তাকে বিছানায় বসে ডাকতে থাকে, আর পরে দেখে সেখানে তো ইয়াশোধা। পরে আনিলা তার ওভার অ্যাক্টিং করা শুরু করে আর বলে, সিরি তুমি এত বয়স্ক কি করে হলে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ওই সময় সেখানে সিরি আসে আর বলে, কর্ণ উনি হচ্ছেন সত্যি সত্যি আমার মা। আনিলা বলে, ও আচ্ছা আচ্ছা, এখানে যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আরেকটু ক্লিয়ার করে দেই। এই বাড়ির আসল ছেলের নাম ছিল কর্ণ, আর আনিলা যেহেতু আসল ছেলের অভিনয় করতে এসে সত্যি সত্যি এই বাড়ির ছেলে হয়ে গিয়েছে, তাই সবাই তাকে কর্ণ নামেই ডাকে। যাই হোক, তো ইয়াশোধাকে সিরি বলে, মা ও হচ্ছে কর্ণ। ইয়াশোধা বলে, হ্যাঁ দেখেই বুঝতে পেরেছি, এই সেই হবে। তারপর সেখানে রামা এসে বলে, কি হয়েছে ইয়াশোধা? ইয়াশোধা বলে, সে এসেছিল আমার কাছে আশীর্বাদ নিতে। তারপর আনিলা বলে, হ্যাঁ হ্যাঁ আশীর্বাদই তো চাই। তো তারপর পরের দিন সকালে বাইরে আসার পর রামা আনিলাকে বলে, আমাকেও এক কাপ কফি দাও তো কর্ণ। আনিলা তো এটা শুনে শকড। রামা তাকে কত ভালোবেসে তার ছেলের নামে ডাকছে। তারপর রামা বলে, না আর এক কাপ আনতে হবে না, তোমার খাওয়াটাই দিয়ে দাও। এখন তো আনিলা আরো শকড হয়, আর সাথে সে খুব খুশিও হয়। অন্যদিকে দেখা যায় রাতের বেলা রামপা যখন রামেশা তাকে আবারও তার জায়গায় ফেরত পাঠানোর জন্য মন্ত্রপাঠ করতে শুরু করে, তখন রামেশা বলে, আরে রাখ, তুই আবার কোন কাণ্ড ঘটিয়ে ফেলবি কে জানে, তোর দ্বারা কিচ্ছু সম্ভব না। রামপা বলে, কম কথা বল, আমি করেই ছাড়বো। কিন্তু দেখা যায় এক ভূতকে বিদায় করতে আর একটা ভূতকে নিয়ে আসে সে, আর এই ভূত আবার রামেশা ভূতকে চিনে। তো সে বলে ওঠে, আরে রামেশা। আর রামেশা বলে ওঠে, আরে সুরেশা। এখন তো রামপা আরো বাকরুদ্ধ হয়ে যায়। তো ওইদিকে তো রামেশা আর সুরেশা একসাথে জড়িয়ে নাচানাচি শুরু করে, আর পরে বলে, চল এবার তাকে দেই ইচ্ছা মতো। তারপর সেখান থেকে পালিয়ে যায় রামপা। অন্যদিকে দেখা যায় দ্বারকা তো একদম বাচ্চাদের দেহের স্তূপ বানিয়ে ফেলে নিজের শক্তি বাড়ানোর জন্য, অর্থাৎ সে বাচ্চাদেরকে তার শক্তি পাওয়ার জন্য স্যাক্রিফাইস করেছে। দ্বারকা বলে, আমি আমার সব শক্তি ফিরিয়ে নিয়েছি, আর এখন শুধু অপেক্ষা আমার বিজয়ের। অন্যদিকে গুরুজি এসে আনিলাকে বলে, আমার অনুভূতি হচ্ছে কিছু তো একটা খারাপ হবে, তোমাকে অবশ্যই সেটা আটকাতে হবে। তো আনিলা বলে, কিন্তু কিভাবে? গুরুজি বলে, আমি তো জানি না সেই ব্যাপারে, কিন্তু আমাদেরকে অবশ্যই এই নতুন বিপদের সামনাসামনি হতেই হবে। আনিলা বলে, কিছু তো উপায় হবে গুরুজি। গুরুজি বলে, তাহলে যাও পাহাড়ে গিয়ে সন্ন্যাসীদের থেকে ট্রেনিং নিয়ে আসো, আর এমন এমন আঘাত হানো যা কেউ কখনো ফেরাতে পারবে না। অন্যদিকে দ্বারকা রামার বাড়ির খুব কাছাকাছি চলে আসে, আর সেখানে বসে বসেই সে তন্ত্রমন্ত্র করতে থাকে। আর সে সেখান থেকে প্রথমে ভয় দেখায় ইয়াশোধাকে। ইয়াশোধা পুকুরে ছিল, তখন দেখা যায় তার পেছনে কিছু একটা অদ্ভুত উঠে পড়ে, আর তাকে দেখা যায় না। তবে এতে করে সে খুব বেশি ভয় পেয়ে যায়। তারপর যখন ফ্রেশ হয়ে ইয়াশোধা আয়নায় তাকায়, তখন তার হাত কাঁপতে থাকে, আর আয়না থেকে কেউ তার ছায়ার মতো এসে টেনে ভেতরে নিয়ে যায়। পরের দিন দেখা যায় ইয়াশোধার ছবিতে মালা টানানো, অর্থাৎ সে মারা গিয়েছে। আর এই শকটা রামা একদমই নিতে পারছিল না, কারণ সে তো সবে মাত্রই নিজের বোনকে ফিরে পেয়েছিল। এত তাড়াতাড়ি কি করে সে যেতে পারলো? আর এই সময় তো এখানে তাদের কর্ণ অর্থাৎ আনিলাও ছিল না, সে তো ছিল সন্ন্যাসীর কাছে। আর সে ফিরে এসে এই সব জানতে পেরে খুব কষ্ট পায়। তো রাতের বেলা সিরি ল্যাপটপে তার আর তার মায়ের ছবি দেখছিল। তখন কর্ণ এসে বলে, কি হয়েছে? সিরি বলে, আমার মা যখন অ্যাব্রডে যায় তখন আমার বাবাকে দেখে সে খুব পছন্দ করে ফেলে, আর আমার বাবাও তাকে খুব ভালোবাসতো। এরপর তারা বিয়েও করে নেয়, সবকিছু ভালোই ছিল। কিন্তু পরে কেন জানি তাদের মধ্যে অশান্তি শুরু হয়, আর তারা আলাদা হয়ে যায়। তখন আমার বয়স মাত্র 3 বছর। এরপর থেকে আমার মা আমাকে অনেক ভালোভাবে বড় করেছে, অনেক ভালোবাসা আর আদর দিয়েছে, কোনো কিছুর অভাবও দেখতে দেয়নি। সে ছিল আমার শক্তি, কিন্তু এখন সেও চলে গেল। তো এরপর আনিলা সেখানে বসে কিছুক্ষণ সিরিকে সান্ত্বনা দেয়। এদিকে সুশীলা যখন সেই পুকুরে কাপড় তুলতে আসে, তখন দেখে রামা তার সাথে কথা বলছে, কিন্তু একটু পরেই পিছনে তাকিয়ে দেখে সেখানে রামা নেই। এরপর সে আবারও পানিতে হাত দিলে তাকে কিছু একটা টেনে ধরে, তবে তখনই রামা এসে তাকে বাঁচিয়ে নেয়। আর রাতে খাবার খাওয়ার সময় আনিলার কাশি হতে থাকলে সুশীলা তার জন্য পানি আনতে যায়, আর তখনই দেখে রান্নাঘরের সবকিছু পড়ে যাচ্ছে, আর পেছনে দেখে কর্ণের আত্মা। আর সেখানে সুশীলা ভয়ে
কর্ণ কর্ণ করতে থাকে। তখন সত্যি সত্যি কর্ণ এসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? সুশীলা তখন ভয়ে ভয়ে বলে, আমি ভালো নেই, আর তুই আমার ছেলে না, তুই আমার ছেলেকে শেষ করে দিয়েছিস। কোথায় সে বল, আমার ছেলে কোথায়? কর্ণ বলে, মা আমিই তো তোমার ছেলে, কি হয়েছে বলো? সুশীলা বলে, ওই যে দেখ সবকিছু পড়ে যাচ্ছে। তবে কর্ণ ভেতরে গিয়ে দেখে সবকিছু একদম ঠিক আছে। সে বুঝতে পারে না কি হচ্ছে এই বাড়ির মধ্যে। আর এরপরই সে জানতে পারে যে ইয়াশোধাকে আসলে খুন করা হয়েছে, আর সেটাও করেছে সেই ডারকা। সেই জায়গাটা ঘিরে রেখেছে তার শক্তি দিয়ে। তো এরপর আনিলা চলে আসে একজন গুরুর কাছে, আর সেখানে এসে তাকে সবটা খুলে বলে। তখন সে তাকে তার সাথে করে একটা জায়গায় নিয়ে যায়। তখন আনিলা তার কাছে ত্রিশঙ্কু সম্পর্কে সব জানতে চায়। তারপর গুরুজি বলে একমাত্র একজন ব্যক্তি জানতো ত্রিশঙ্কুর অ্যাবিলিটি কতটা, আর সে হচ্ছে ব্রহ্মা, অর্থাৎ রামার বাবা। এর মানে রামাও এই সম্পর্কে সব জানে, আর তুমি তার কাছ থেকেই কিছু না কিছু ইনফরমেশন ঠিকই পাবে। এরপরে আনিলা চলে আসে রামার কাছে আর বলে, আমি নিশ্চিত আপনি জানেন সবকিছু, আর আপনি ওই ত্রিশঙ্কুমণি ইউজ করার ক্ষমতাও রাখেন। রামা বলে, তুমি এইসব কি করে জানো? আনিলা বলে, এইসব যে হয়েছে, যার যার মৃত্যু হয়েছে, সবকিছুর কারণই হচ্ছে এটা। এই কথা শোনার পর রামা তো শকড, কারণ সে ভাবতে থাকে এই মনির পেছনে লাগার মতো বর্তমানে তো আর কেউ নেই। সে তো জানে না এটা নেওয়ার জন্য আশেপাশে সবাই কুমিরের মতো ঝাঁপিয়ে পড়বে। তাই রামা বলতে থাকে, এই সময়ে আবার কে আসলো যে এইসব করছে ওই মনির জন্য? আমি তো আমার নিজেকেই বিশ্বাস করতে পারছি না। তখন আনিলা জানায়, ডারকা। এই কথা শোনার পরই রামা থমকে যায়, আর সে দ্রুত তার রুমে এসে একটা বই বের করে। তখন আনিলা বলে, আপনি আর এইসব? রামা বলে, তুমি যা ভাবছো তা না, আমি এই প্রথমবার এইসব বের করছি শেখার জন্য আর এক্সপেরিমেন্ট করার জন্য। কর্ণ বলে, এটা কি কাজে আসবে? রামা বলে, দেখো আমি সব সময় কনফিডেন্ট থাকি, আমি যেই কাজই করি না কেন। কিছুদিন আগেও আমি চেষ্টা করেছি আর আমি সফলতাও পেয়েছি, তাই এটা পরীক্ষিত। তখন আনিলা জিজ্ঞেস করে, কার উপর করেছিলেন সেই প্র্যাকটিস? রামা বলে, কুমারের উপর। তো দেখা যায় সেই রাতে যে বসে তন্ত্রমন্ত্র পড়ছিল রামা, সেটা ছিল একটা এক্সপেরিমেন্ট, যা সে দূর থেকে মন্ত্রের সাহায্যে কুমারের উপর করেছে। আর এটা তো আমরা আগেও দেখেছি। এই সবকিছু জেনে তো আনিলাও শকড হয়ে যায়। রামা বলে, সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা, আর এরকম ধার্মিক জায়গা তুমি আর কোথাও খুঁজে পাবে না। আর সবকিছু ঠিক করতে হলে আমাদেরকে অবশ্যই আহুতি দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা ডারকাকে দেখতে পাই। সে সুশীলার উপর কালো জাদু করছে, আর তখন সুশীলার ঘুম ভাঙে। সুশীলা তো খুব ভয় পেয়েছিল, তারপরও সে উঠে দেখার চেষ্টা করে যে কি আছে তার ঘরের সামনে। তবে সেখানে যাওয়ার পর তাকে একজন বলতে থাকে, মা প্লিজ মা, দরজা খুলে দাও, আমি তোমার ছেলে। এইসব একই কথা বারবার কেউ রিপিট করছিল। তো সে দরজা খুলেই অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ এটা ছিল তার স্বপ্ন। তবে সেই স্বপ্নের মতোই সে উঠে ল্যাম্পটা হাতে তুলে নেয় আর হেঁটে হেঁটে ভয়ে ভয়ে দরজা খুলতে যায়। আর দরজাটা খুলেই দেখে সামনে কিচ্ছু নেই, ধোঁয়াশা, আর মাঝখান থেকে মা বলে বেরিয়ে আসে কর্ণ। সুশীলা তো তখন ভয় পেয়ে যায় আর বলে, তুই? কর্ণ বলে, হ্যাঁ মা আমি। তুমি ভয় কেন পেয়ে আছো? আমি এই তো। শান্ত হয়ে কথা বলো মা, না হলে শরীর খারাপ করতে পারে। তারপর সুশীলা বলে, না আমি কিচ্ছু করব না। আর এখানেই আমি দেখেছি একজন বসেছিল, সে অদ্ভুত কিছু করছিল। কর্ণ বলে, মা এখানে তো কিছুই নেই। তখন কর্ণের মা বলে, না না এখানে কেউ ছিল, তন্ত্রমন্ত্র করছিল। তখন সে বলে, মা হতে পারে এটা কোনো খারাপ স্বপ্ন ছিল। সুশীলা তখন পাগলের মতো বারবার বলে যায়, না না আমি সত্যি বলছি, এখানে কেউ ছিল, সত্যি বলছি আমি। তো তারপর সুশীলাকে কোনো মতে শান্ত করে সেখান থেকে নিয়ে যায় কর্ণ। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা গুরুজি এবং কর্ণ অর্থাৎ আনিলাকে দেখতে পাই। গুরুজি আনিলাকে বলে, তোমার আর দেরি করলে চলবে না, তুমি এখন থেকেই ধর্মীয় সব কাজকর্ম করা শুরু করে দাও, না হলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে, তুমি আর কোনো কিছু সামলাতে পারবে না। দেখো তোমাকে কিন্তু এখন সবকিছু করতে হবে যেন তোমাকে কোনো কিছুই আটকাতে না পারে, অনেক বেশি শক্তিশালী হতে হবে। আর যদি তুমি ধর্মীয় এই কাজগুলো করতে ব্যর্থ হয়ে পড়ো, তাহলে কিন্তু তুমি কখনোই ওই ত্রিশঙ্কুলোকে যেতে পারবে না, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো তারপর সে শুরু করে তাদের পারফর্ম। সেখানে আনিলার পেটের মধ্যে গুরুজিরা এক ধরনের পোকা রেখে মন্ত্র পাঠ করা শুরু করে। ওইদিকে ডারকা বুঝতে পারে তাকে কেউ একজন বাধা দেওয়ার চেষ্টা করছে, তাই সে ব্ল্যাক ম্যাজিক করে। তখনই দেখা যায় গুরুজির মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।
গুরুজি বলে, আমার এখন আর সময় নেই, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না, কেউ আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তখন তার শিষ্য বলে, গুরুজি আমি আপনার জন্য পানি নিয়ে আসছি, আপনি একটু বসুন। গুরুজি বলে, না, আগে আমার কথা ভালো করে শুনে রাখো, আমি যদি নাও থাকি তুমি তাও এটা নিশ্চিত করবে যেন সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট হয়। এইসব বলতে বলতেই গুরুজি মারা যায়। তাহলে বুঝতেই পারছেন ওই ডার্কা কতটা ভয়ঙ্কর। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা রামাকে দেখতে পাই। সে সুশীলার আত্মা আনার জন্য ত্রিশঙ্কুর ইউজ করবে, কারণ সুশীলার উপর ওই ডার্কা ব্ল্যাক ম্যাজিক করছে, এজন্যই সে এখানে অসুস্থ হয়ে পড়েছে। তো সে এরপর আনিলাকে বলে, ত্রিশঙ্কু হলো আত্মার জায়গা, সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন, তাই সাবধান। এরপর সে আনিলাকে বলে, কর্ণ বাবা এই কাজ আমি একা করতে পারবো না, তোমারও সাহায্য লাগবে। তখন আনিলাও একটু থমকে যায়, কারণ তাকে গুরুজি বলেছিল সে যদি সিদ্ধি না করে এইসব করতে যায় তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। এরপর রামা তাকে বলে, আমার কাছে ত্রিশঙ্কু মণি আছে, আর ডার্কা এত কিছু করেছে শুধুমাত্র এই মণির জন্য, যাতে করে সে আরো বেশি শক্তিশালী হতে পারে আর এই দুনিয়ায় রাজ করতে পারে। কিন্তু তাকে এর থেকে আটকাতে হবে। তো আমি তোমাকে কিছুক্ষণ পরই সে ত্রিশঙ্কু মণির দুনিয়ায় পাঠাবো। তো আনিলা বলে, আমি আমার মাকে সেভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি একজন অনাথ ছিলাম, কিন্তু আপনি আমাকে আপনার সন্তান হিসেবে মেনে নিয়েছেন, আমাকে একটা সুন্দর পরিবার দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, তাই আমি আপনাদের জন্য সব করতে পারি। রামা বলে, আমি কিন্তু তোমাদের দুজনকেই ফেরত চাই, সুশীলা আর আমার ছেলে কর্ণকেও। এটা শুনে আনিলাও খুশি হয়, কারণ সে তাকে তার ছেলে হিসেবে এখন একেবারেই মেনে নিয়েছে। তো এরপর সে আনিলাকে বলতে থাকে, কর্ণ তুমি যা করবে সাবধানে করবে, তোমাকে হারিয়ে কিছু পাওয়ার মতো আমার মনের ইচ্ছা নেই। এই কথায় তো আনিলা আরো বেশি ইমোশনাল হয়ে যায়। আর রামা বলে, জয়ী হয়ে এসো, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। তারপর রামা মন্ত্রপাঠ করে আর আনিলার মাথায় ত্রিশঙ্কু মণি ছোঁয়ায়, যার ফলে সে চলে আসে ত্রিশঙ্কু লোকে। সেখানে সে যেতেই কিছু অদ্ভুত আত্মাকে পায়, কিন্তু সে তার তন্ত্রমন্ত্র দিয়ে তাদের সরিয়ে চলে আসে একটা জায়গায় যেখানে তার মায়ের আত্মা ছিল, আর সেখানে ডার্কা বসে তন্ত্রমন্ত্র করছিল। আর ডার্কা তাকে দেখে বলে, এখানে কেউ প্রবেশ করতে পারবে না, যেই এখানে আসার চেষ্টা করে সেই আত্মা হয়ে এখানে আজীবনের জন্য আটকা পড়ে যায়, তুমিও এখানে এভাবেই থাকবে, না মরবে না বাঁচবে। তবে তখনই দেখা যায় রামা ওই ত্রিশঙ্কু মণি আনিলার মাথায় আবারও ঠেকায়, আর তখনই সেখানে আনিলার সামনে থেকে সব বাধা চলে যায়, আর সে সেখানে প্রবেশ করে ফেলে ডার্কার অনুমতি ছাড়াই। ডার্কা তো এসব দেখে একদমই শকড, আর আনিলা তখন তার বাবাকে ধন্যবাদ জানায় এই কাজ করার জন্য। আনিলা এরপর ডার্কাকে বলে, নাও আমি প্রবেশ করে নিলাম এই ত্রিশঙ্কু লোকে। ডার্কা বলে, খুব ভালো, ত্রিশঙ্কুমণি তার মানে বেরিয়ে গিয়েছে। যাই হোক, তো এসে দেখে যাও আমরা কোন দুনিয়ায় থাকি। তারপর দেখা যায় আগুন আর লাভায় ভরপুর এই জায়গা। তো এরপর সে আরো একটা সুন্দর জায়গা দেখায় আর বলে, কিন্তু আমি চাই আমাদের দুনিয়াটা এইরকম হোক, আমরা একটু শান্তিতে বাঁচি। তবে এই সব কিছু সম্ভব হবে একমাত্র সেই ত্রিশঙ্কু মণির মাধ্যমে, যদি আমি সেটা তোমার থেকে পাই, আর আমি সেটা ঠিকই ছিনিয়ে নিব। তারপর সব জায়গা ধ্বংস করে দিব, মানুষের বসবাসযোগ্য সব শেষ করে ফেলব, আর আমার রাজপ্রাসাদের জয় ছিনিয়ে আনব। তখনই এখানে অভিনয় করে আনিলা যে ডার্কার মন্ত্রে সে বেহুশ হয়ে গিয়েছে, কিন্তু সে আসলে সুযোগ বুঝে এসে তার মায়ের আত্মাকে এই জগতের থেকে মুক্ত করে দেয়। তো তারপর সেখানে ডার্কা এসে আনিলাকে বলে, তুমি তো মারাত্মক রকমের অভিনেতা। তো এই সময় দেখা যায় ডার্কা আনিলাকে খুব মারধর করতে থাকে। তখনই রামা তার বাবার শেখানো কিছু মন্ত্র কাজে লাগায়, আর সে সেই মন্ত্রের মাধ্যমে ডার্কার মুখ বন্ধ করে ফেলে। সে আর কথাই বলতে পারে না। এখন সে কথা না বলতে পারলে তো সেই মন্ত্র পাঠও করতে পারবে না, যার ফলে সে খুব সহজেই হেরে যাবে আনিলার কাছে। তো আনিলাও বুঝতে পারে তার বাবাই এই সব করেছে। তখন সে ডার্কাকে বলে, কি হলো? ডার্কা তো নিজের এই রাজত্বে নিজেই চুপ হয়ে গেছে। এরপর সে ডার্কাকে বলে, তোর অন্তিম সময় চলে এসেছে, আর তুই এইভাবে মুখ বন্ধ করে রেখে তো আমার সাথে 2 মিনিটও টিকতে পারবি না। তারপর সে এক লাথি দিয়ে আগুনের ভেতরে ফেলে দেয় ডার্কাকে। আর এখানে আমরা
এক রহস্য সম্পর্কে জানতে পারি। আসলে আনিলা এত কিছু আর এত কষ্ট সবই করেছে শুধুমাত্র ওই ত্রিশঙ্কু লোকে আসার জন্য। ওই যে সুন্দর একটা রাজ্য দেখানো হয়েছে, সে এই সম্পর্কে ছোটবেলা থেকেই শুনেছে, আর তার একমাত্র লক্ষ্য ছিল এখানে আসা আর এখানে রাজ করা। তবে সেটা করতে হলে আগে তার রামার বিশ্বাস অর্জন করা দরকার ছিল, আর সে সেই কাজে সফলও হয়। তো এরপর সে ডার্কার লাঠি দিয়ে সেই রাজ্যে ঢোকার জন্য প্রস্তুতি নেয়। আর রামা তাকে ফেরানোর জন্য যেই ত্রিশঙ্কু মণি মাথায় রাখে, অমনি মণিসহ আনিলার বডি ভ্যানিশ হয়ে যায়, কারণ সে সেই রাজ্যে প্রবেশ করেছে আর সে এটাই চেয়েছিল। এই মণির সাহায্যে ত্রিশঙ্কু লোককে হাসিল করার লক্ষ্য আজ তার সফল হয়েছে। তো দৃশ্য আসে রামার কাছে। সে এখন খুবই কনফিউজড। সে বলতে থাকে, আনিলা কি সত্যিই তার জীবন স্যাক্রিফাইস করলো, নাকি আমাকে একটা ফাঁদে ফেলেছিল সেখানে যাওয়ার জন্য? এই সব কিছুই যে সে করেছে তা কি ছিল শুধুমাত্র ওই মণির সাহায্যে সেই ত্রিশঙ্কু লোকে যাওয়া? কি হতে পারে তার উত্তর? তো এইরকমই প্রশ্ন রেখে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলে